পপকর্ন হাতে থিয়েটার বা বাসায় মুভি দেখতে বসলে তার শুরুতেই আপনাকে মুভিটির নির্মাতা প্রতিষ্ঠানের লোগো দেখতেই হবে। কিন্তু কখনো কি এই লোগোগুলোর পেছনের ইতিহাসটার কথা ভেবে দেখেছেন? যেমন ধরুন, প্যারামাউন্টের লোগোতে দেখানো পাহাড়টার নাম জানেন কি? বলতে পারবেন পাহাড়টাকে ঘিরে থাকা তারার সংখ্যা কয়টা বা তারাগুলো লোগোতে রাখা হলো কেন? কিংবা ওয়াল্ট ডিজনির লোগোতে থাকা দুর্গটার ইতিহাস জানেন কি? নিশ্চয়ই এই বিষয়গুলো আপনাকে দারুণ কৌতূহলের মুখোমুখি করেছে। তাই চলুন আর দেরি না করে জেনে নেই বিশ্বের বিখ্যাত মুভি নির্মাতা প্রতিষ্ঠানের লোগোগুলোর পেছনের চমকপ্রদ সব গল্প। প্যারামাউন্ট পিকচার্স। প্যারামাউন্ট পিকচার্স প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় 1912 সালে অ্যাডলফ জুকার এবং ফ্রোম্যান ভাইদের হাত ধরে। প্রতিষ্ঠার সময় স্টুডিওটির নাম ছিল ফেমাস প্লেয়ার্স ফিল্ম কোম্পানি। এই প্রতিষ্ঠানের সুপরিচিত লোগোতে একটি পাহাড় দেখা যায়, যার চূড়াটি তুষারে ঢাকা। পাহাড়টিকে তারার একটি মালা ঘিরে রেখেছে। এই লোগোটি তৈরি করেছিলেন উইলিয়াম হটকিনসন। তিনি এই লোগোর পাহাড়টি ইউচার বেন লোমান পাহাড়ের আদলে এঁকেছিলেন। মূল লোগো চাই এই স্টুডিওর সাথে চুক্তিবদ্ধ প্রত্যেক মুভি তারকার জন্য একটি করে মোট 24টি তারা ছিল। অবশ্য এখন লোগোটায় 22টি তারা আছে, কিন্তু কেন তা কেউই বলতে পারবে না। তবে ইদানিং আর মূল পাহাড়টা দেখা যায় না, তার বদলে লোগোটায় কম্পিউটারে আঁকা একটি পাহাড়ের চিত্র ব্যবহার করা হয়। মেট্রো গোল্ডউইন মায়ার। 1924 সালে আমেরিকান গীতিকার হাওয়ার্ড ড্যান্স লিও নামের একটি সিংহ ব্যবহার করে গোল্ডউইন পিকচার্সের জন্য এই বিখ্যাত লোগোটি তৈরি করেন। বিভিন্ন সময় অবশ্য মোট 7টি সিংহ এই লোগোতে লিওর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। প্রথম সিংহটার নাম ছিল স্ল্যাটস, তবে সেটাই কোনো গর্জন ছিল না। দ্বিতীয় সিংহটার নাম ছিল জ্যাকি, সেই প্রথম চিত্রগ্রহণের সময় গর্জন করে। কিন্তু ওই সময় চলচ্চিত্র নির্বাক হওয়ায় আলাদা প্রযুক্তি ব্যবহার করে গর্জনের শব্দ ধারণ করা হয়েছিল। মুভি থিয়েটারগুলোর লোগো দেখানোর সময় গর্জনের শব্দ শোনাতে পর্দার পেছনে ফোনোগ্রাফ রাখা হতো। পরে চেলি এবং কফি নামে আরো দুটি সিংহ এই লোগোর জন্য কাজ করে, যদিও এদের সম্পর্কে খুব একটা বেশি তথ্য নেই। এরপর চ্যানার নামে একটি সিংহ ব্যবহার করা হয়, যার কেশর ছিল এক কথায় নিখুঁত। অবশেষে 1957 সালে লোগোতে লিও নামের সিংহটাকে ব্যবহার করা হয়েছিল। তবে এর চিত্র ধারণের সময় কোনো সিংহের উপর নির্যাতন করা হয়নি। তাই এই ধরনের কোনো ছবি কেউ আপনাকে দেখালে জেনে রাখুন এগুলো সবই ভুয়া। কলম্বিয়া পিকচার্স। এই লোগোতে একটি নারীকে মশাল হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, যা আসলে আমেরিকার একটি প্রতীক। এটি 1924 সালে তৈরি করা হয়। ওই সময় লোগোর নারীর গায়ে আমেরিকার পতাকা জড়ানো ছিল। পেছনে আকাশ বা মেঘ ছিল না, আর নারীটির মাথায় একটি স্কার্ফ জড়ানো ছিল। 6 বছর পরই লোগোটির ডিজাইনে উল্লেখযোগ্য পরিবর্তন আনা হয়, যেখানে দাঁড়িয়ে থাকা নারীটিকে আরও আকর্ষণীয় করে তোলা হয় এবং মাথার স্কার্ফও বাদ দেওয়া হয়। এমনকি লেখার ফন্টও পাল্টে ফেলা হয়। তবে সবচেয়ে বড় পরিবর্তন ছিল লোগোর প্রেক্ষাপটে মেঘলা আকাশ জুড়ে দেওয়ার বিষয়টি। আর নারীর হাতের মশালটিও মিটমিট করে জ্বলার বদলে বিরতিহীনভাবে আলো ছড়ানো শুরু করে। এরপর লোগোটি আরও কয়েক দফা পরিবর্তন করা হয়। তবে এখন যে লোগোটি দেখা যায় তার আবির্ভাব ঘটে 1993 সালে কলম্বিয়া পিকচার্সকে সনি কিনে নেওয়ার পর। নতুন করে ডিজাইন করেন নিউ অর্লিয়েন্সের চিত্রশিল্পী মাইকেল ডিয়েস। লোগোটি আঁকার জন্য মাইকেল ডিয়েস মডেল হিসেবে জেনি জোসেফকে ব্যবহার করেছিলেন। ডিয়েসের কারণেই লাশময়ী নারীটি লোগোর মূল আকর্ষণে পরিণত হয়। 1996 সালে শেষ দফা লোগোর অ্যানিমেশনে পরিবর্তন আনা হয়, যাতে প্রথমে মশালটা দেখা যায়, আর এ সময় পেছনে একটা সুর বেজে ওঠে, যেটি রচনা করেছেন সুরকার জোনাথন এলিয়াস। ড্রিমওয়ার্কস। 1994 সালের একদিন 3 প্রতিভাবান ব্যক্তিত্ব স্টিভেন স্পিলবার্গ, ডিজনির প্রযোজক জেফ্রি ক্যাপসেনবার্গ এবং সুরকার ডেভিড গেফিন একটি স্টুডিও প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিলেন। তাদের সেই স্টুডিওটি ড্রিমওয়ার্কস নামে পরিচিতি পায়। এখন আমরা ড্রিমওয়ার্কস শুনলে চাঁদের গায়ে বসে একটি বাচ্চা ছেলে মাছ ধরছে এই ছবিটা দেখতে পাই। কিন্তু শুরুতে লোগোর জন্য প্রতিষ্ঠাতারা ভিন্ন কিছু চিন্তা করেছিলেন। তারা চাচ্ছিলেন কোনো পূর্ণবয়স্ক পুরুষ চাঁদের গায়ে বসে মাছ ধরবে। কিন্তু এই সময় স্পিলবার্গের সাথে কাজ করা ভিজুয়াল ইফেক্টস আর্টিস্ট ডেনিস মিয়ারেন ঠিক করলেন লোগোটি সম্পূর্ণ হাতে আঁকা হবে। চিত্রশিল্পী রবার্ট হার্নসকে এটি আঁকার কাজ দেওয়া হয়। সব মিলিয়ে লোগোটির কাজ শেষ করতে 3 মাসেরও বেশি সময় লাগে। এই লোগোটি স্পিলবার্গের দারুণ পছন্দ হয়, আর চাঁদের গায়ে বসা কিশোরটি হল রবার্টের নিজের ছেলে উইলিয়াম হার্নস। দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি। ওয়ার্নার ব্রাদার্স, কলম্বিয়া পিকচার্স এবং এমন আরো অনেক প্রতিষ্ঠানের মতো ওয়াল্ট ডিজনির যাত্রা শুরু হয়েছিল 1932 সালে ওয়াল্ট এবং রয় ডিজনি নামে 2 ভাইয়ের হাত ধরে। ছোট একটি মোশন পিকচার স্টুডিও হিসেবে যাত্রা শুরুর পর ধীরে ধীরে এটির পরিধি বাড়তে থাকে। বর্তমানে এর অধীনে 11টি থিম পার্ক, 2টি ওয়াটার পার্ক এবং কয়েকটি ব্রডকাস্ট নেটওয়ার্ক রয়েছে। ডিজনির লোগোটি বিশ্বখ্যাত হলেও এই দুর্গের ইতিহাস খুব কম মানুষই জানেন। এর নাম নয়জভেনস্টাইন বা নিউ শোয়েনস্টাইন দুর্গ।
এটি 19বিংশ শতকের রোমান আদলে নির্মিত একটি দুর্গ, যার অবস্থান জার্মানির দক্ষিণ পশ্চিম ব্যাভারিয়ায়। লোগোর পাশাপাশি প্যারিসে অবস্থিত ডিজনি থিম পার্কের স্লিপিং বিউটি দুর্গটি এর আদলে তৈরি করা। 2006 সাল পর্যন্ত লোগোটি ছিল দ্বিমাত্রিক। পরে ডিজনি স্টুডিও ওয়াটার ডিজিটাল স্টুডিওর ডিজাইন করা সম্পূর্ণ ত্রিমাত্রিক একটি লোগো ব্যবহার শুরু করে। এটি ডিজাইন করা হয়েছে শ্যাতো দুশের আদলে। লোগোটি প্রথমে দেখানো হয় পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ডেড ম্যানস চেস্ট মুভির প্রিমিয়ারের সময়। চোখ ধাঁধানো যুগান্তকারী সব উদ্ভাবন বা বাজারে আসা নতুন প্রযুক্তি পণ্য, বিস্ময়কর গ্যাজেট এবং আগামী দিনের প্রযুক্তি সম্পর্কে জানতে সাবস্ক্রাইব করুন আমার নতুন চ্যানেল টেক বাউন্ড। লিংকের জন্য ভিডিও ডেসক্রিপশন দেখুন।